আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সংসদ নির্বাচন বিষয়ে শিগগিরই প্রধান উপদেষ্টার কাছ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার প্রত্যাশা সিইসির। জনসচেতনতা বাড়াতে কাজ করবে কমিশন। নির্বাচনের আগে সব এসপি ও ওসিদের লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত। ইসির চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ দেবে সরকার। গণতন্ত্রের পথে যাত্রা সহজ নয় বললেন তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। ২৪-এর গণ অভ্যুত্থানে আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ ২৭শে আগস্ট। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। উদ্যোগের ভূয়সী প্রশংসায় বিশিষ্টজনেরা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে: দক্ষিণ কোরিয়ায় অভিনব রোবোটিক শিট তৈরির খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। নির্বাচন ঘিরে শিগগিরই প্রধান উপদেষ্টার কাছ থেকে আনুষ্ঠানিক চিঠি পাবেন বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সেপ্টেম্বরের মধ্যে কমিশনের কাজ অনেকটা শেষ হবে বলেও আশা তার। ব্রিফিংয়ে সিইসি আরও জানিয়েছেন, কাজ করা হবে নির্বাচন নিয়ে জনসচেতনতা বাড়াতেও। মিথিলা নাজদিনের রিপোর্ট। নির্বাচন ঘিরে সব প্রস্তুতি চলমান থাকলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভোটারদের মাঝে আস্থা ফেরানো, বললেন প্রধান নির্বাচন কমিশনার। সংবাদ সম্মেলনে সিইসি জানান, তরুণ ভোটারদের সম্পৃক্ত করতে কাজ করছে ইসি। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। এবার একটু ইয়াঙ্গার জেনারেশনকে ইনক্লুড করার জন্য একটা ভোটার রেজিস্ট্রেশন আইনে আমরা একটা অ্যামেন্ডমেন্ট এনেছি, যাতে একটা কাট অফ ডেটে আরও কিছু নতুন ভোটারকে আমরা যাতে ইনক্লুড করতে পারি, যারা এর মধ্যে 18 বছর হয়ে যাবে। আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব বিষয় বিচারাধীন। নির্বাচনে এআই এর ব্যবহার নিয়ন্ত্রণে ইসি সজাগ থাকবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আমার বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না। আমার জন্য এখন বড় দুশ্চিন্তা হয়ে গেছে যে এআই, মিসইউজ অফ এআই, অ্যাবিউজ অফ এআই। আমাদের মূল মেসেজটা হচ্ছে আমরা এবার এই ইলেকশনটাকে পার্টিসিপেটরি করতে চাই, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ আমরা চাই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে পেশাগত দায়িত্বশীলতা প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনের সময় সাংবাদিকদের জন্য নীতিমালা কী হবে তা নিয়ে ইসি বরাবর স্মারকলিপি পেশ করেন নির্বাচন কমিশন বিটের সাংবাদিকরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সকল জেলার পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। নির্বাচনের জন্য কমিশনের চাহিদা মতো অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভায় জাতীয় নির্বাচনে বিভিন্ন সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন পক্ষপাত মুক্ত করতে পুলিশ সুপার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত হয়েছে। একটা সন্দেহ থাকে যে বিভিন্ন ক্যান্ডিডেট চায় যে তার পরিচিত বা তার সে একজন ডিসি, বিএসপি বা ইউএনও বা ওসি নিতে পারে কিনা।
আমরা লটারির মাধ্যমে তাদের এই যে পোস্টিংটা আমরা করে দেব। শিডিউল ডিক্লেয়ার করার সময় পরে এইগুলির পোস্টিংগুলি চলে যায় ইসের হাতে, নির্বাচন কমিশনের হাতে। এই জন্য আমরা আমাদের কাজটা করে দিব, তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরও চেঞ্জ করতে চায় তারাও করতে পারবে। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, কমিশন থেকে নির্বাচনী বাজেট দিলে সেই অনুযায়ী বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনের বাজেট তো নির্বাচনে যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেবো, সেটা তো কোনো ব্যাপার না। নির্বাচনে যা হাঁটা শুরু করেছে, নির্বাচনে বিভিন্ন জায়গায় আপনার প্রস্তুতি নেবে, যেমন পুলিশের জন্য নতুন কিছু পুলিশ রিক্রুটার আপনারা জানেন, বিজিবি, ল অ্যান্ড অর্ডারের জন্য, অন্যান্য লজিস্টিকের জন্য এগুলো করা হচ্ছে। প্রধান উপদেষ্টার ঘোষণার পর নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান উপদেষ্টারা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে ওই আদেশ দেন আদালত। আগামী 27শে আগস্ট সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ সহ 6 জন আসামিকে সকালে ট্রাইব্যুনাল 2-এ হাজির করা হয়। এর আগে গ্রেপ্তার 6 আসামির পক্ষের আইনজীবী এবং পলাতক 24 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বক্তব্য উপস্থাপন শেষ করেন। ট্রাইব্যুনাল 2-এ রংপুরের আবু সাঈদ হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাটা, যেই মামলায় ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ 30 জন আসামি, সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী 27 এবং 28 আগস্ট সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। আদেশ নিয়ে কথা বলেন আসামি পক্ষের আইনজীবী। আসামিদ্বয়ের পক্ষে জেরার মাধ্যমে ইনশাল্লাহ প্রমাণ করতে চেষ্টা করব তাদের গুলিতে ডিসিস্ট আবু সাঈদ মারা যাননি, বরং সুরতাল রিপোর্টে উল্লেখ আছে যে হেড ইনজুরিতে মারা গিয়েছেন। এই বিষয়টি ট্রায়ালে প্রমাণিত হবে বলে বিশ্বাস করি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 2024 সালের 16 জুলাই রংপুরের পুলিশ গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। পরে আবু সাঈদের মৃত্যুর ঘটনায় নিহতের মা প্রসিকিউশনের কাছে অভিযোগ দাখিল করে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীর সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় মিছিলকে 18 কোটি মানুষের মুক্তির মিছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, গণতন্ত্রের পথের এই যাত্রা সহজ নয়। ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান 1 বছর পূর্তিতে বিএনপির নেতাকর্মীদের বিজয় মিছিল রূপ নেয় জনসমুদ্রে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় জনস্রোত, পৌঁছে যায় আরামবাগ পর্যন্ত। বিজয় র্যালির আগে সংক্ষিপ্ত এই সমাবেশ। ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণে ধীরে ধীরে রূপ নেয় মহাসমাবেশে। দলের নেতারা বলেন, বিএনপির এই জনসমুদ্র প্রমাণ করে জনগণই ক্ষমতার উৎস। বলেন, আগামীর বাংলাদেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে, জাতিকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে, আগামী দিনে এই দেশে একটি সুষ্ঠু ভোটের স্বার্থে আমরা সকল কিছু মেনে নিয়েছি। বন্ধুরা আমার, আপনারা আজকে স্বতঃস্ফূর্তভাবে 16 বছরের কালো অন্ধকার বিদীর্ণ করে বিজয়ের যে উত্তপ্ত আপনাদের আনন্দের বহিঃপ্রকাশ এখানে ঘটিয়েছে। এই ঐক্য হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, আমাদের শক্তি হবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি। বিএনপির মহাসচিব বলেন, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। দেশের সমস্ত মানুষকে, রাজনৈতিক দলগুলোকে, ছাত্রদেরকে এবং এটা না বললেই নয়, আমি দেশপ্রেমিক সেনাবাহিনীকেও আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের সহযোগিতায় আমরা এই অর্জন
বিজয় অর্জন করতে পেরেছি। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সুষ্ঠু রাজনৈতিক চর্চা করতে হবে। জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলতে চাই, যিনি যেই দলেরই সদস্য, রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন, আমাদের অবশ্যই সকলের একটি কথা মনে রাখা দরকার। ফ্যাসিবাদ শাসন আমলে আমরা কেউই নিরাপদ ছিলাম না। বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এবং প্রয়োজন। পরে বিএনপির বিজয় মিছিল উদ্বোধন করেন তারেক রহমান। মিছিল নয়াপল্টন থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত গিয়ে শেষ হয়। মনিল হাসান, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আরও 2 জন সাক্ষ্য দিয়েছেন। মামলার চতুর্থ সাক্ষী রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিনা মুর্মু দাবি করেন, পুলিশের গুলিতেই আবু সাইদ নিহত হয়েছেন, যা তিনি নিজে দেখেছেন। পঞ্চম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন একটি বেসরকারি টেলিভিশনের রংপুরের প্রতিনিধি AKM মইনুল হক। তিনি বলেন, পুলিশ যখন আবু সাইদকে গুলি করছিলেন তখন তিনি ওই ঘটনা সরাসরি সম্প্রচার করেছেন। পরে প্রচারিত ভিডিও প্রদর্শন করা হয় ট্রাইব্যুনালে। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে তাদের জেরা করেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন 17 আগস্ট ঠিক করেছেন ট্রাইব্যুনাল। এর আগে কারাগারে থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার 2 জন সাক্ষীর আমরা হাজিরা দিয়েছিলাম। একজনের নাম হচ্ছে রিনা মুর্মু, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। অপর একজন হচ্ছেন NTVর সাংবাদিক মইনুল হক সাহেব। উনি আবু সাইদের যে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবের প্রথম শহীদ, সেই হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার লাইভ টিভিতে হয়েছিলেন, তিনি তার বর্ণনাকারী। রিনা মুর্মু এই ঘটনায় আসামি হিসাবে বা দায়ী হিসাবে শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেছে। নোয়াখালীর বেগমগঞ্জে ওমান প্রবাসীকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 5 জন আহত হয়েছেন। বুধবার ভোরে চৌমুহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জের জগদীশপুর এলাকায় এই ঘটনা ঘটে। বিস্তারিত আল মুকসিদের রিপোর্টে। লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের ওমান প্রবাসী বাহারুদ্দিন দেশে ফেরায় তাকে আনতে মঙ্গলবার বিকেলে বিমানবন্দরে যায় তার পরিবারের সদস্যরা। রাতে স্বজনদের নিয়ে বিমানবন্দর থেকে মাইক্রোবাসে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। ভোরে তাদের বহনকারী মাইক্রোবাসটি চন্দ্রগঞ্জ জগদীশপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। এই দুর্ঘটনায় একই পরিবারের নারী ও শিশুসহ 7 জন নিহত হয়েছেন। তেরো জনের 4 জন বাইরে হয়েছি আর 7 জন মারা গেছে। 7 জন, একজন হইলে আমার শাশুড়ি, একজন আমার পরিবার, 2 জন হইছে আমার ছেলের বউ আর আমার 3 নাতি। আইএস গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। খালে প্রচুর পানি ছিল এবং স্রোত ছিল। যারা পুরুষ সদস্য ছিল তারা গাড়ি থেকে বের হতে পেরেছে, মহিলা এবং শিশুরা বের হতে পারেনি। আহত 5 জনকে উদ্ধার করে লক্ষ্মীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক এক আলোচনায় সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ বলেছেন, আয়নার সামনে দাঁড়িয়ে দেশের সাংবাদিকদের প্রশ্ন করা উচিত, তারা কি সাংবাদিক নাকি রাজনীতিক। আলোচনায় মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, পক্ষে বললে ঠিক আছে, বিপক্ষে গেলেই মব সন্ত্রাসের শিকার হতে হবে, সেই ভয়মুক্ত হতে পারেনি এখনো সাংবাদিকরা।
গণমাধ্যম সংস্কার কমিশনের কার্যক্রমকে লজ্জাজনক আখ্যায়িত করেন বাসুসের ব্যবস্থাপনা পরিচালক। রিজভি নাজার রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর উদ্যোগে সিরডা মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামো বিষয়ে আলোচনা। সংস্থার প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সঞ্চালনায় পেশার নানা দিক নিয়ে কথা বলেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। ওই থমাস গ্রেশাম বলেছিল আজ থেকে 400-500 কত বছর আগে যে ব্যাড মানি ড্রাইভিং গুড মানি আউট অফ সার্কুলেশন। আজকের বাংলাদেশ হচ্ছে ব্যাড জার্নালিজম ড্রাইভিং গুড জার্নালিজম আউট অফ সার্কুলেশন, এবং উই অল আর রেসপন্সিবল ফর দিস। এই যে গত বছরের 5ই আগস্ট যে ছাত্র গণ অভ্যুত্থান, এর 101টা ফ্যাক্টর আছে, তার মধ্যে অন্তত একটা ফ্যাক্টর হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতাটাকে নিশ্চিত না করায়, বরং গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করা। টিআইবি বলেছে মিডিয়া স্বাধীন হবে বলে আশা করা গিয়েছিল, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে এই গণ অভ্যুত্থানের পরে, কিন্তু আনফরচুনেটলি সেটা হয় নাই। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাংবাদিকদের চাপে রাখা নিয়ে ভিন্ন ভিন্ন মত দেন আলোচকরা। যে আমি তখন ভারত সরকারের সাথে যে চুক্তিগুলো হয়েছিল সেই চুক্তিগুলো নিয়ে অ্যানালিটিক্যাল কথা বলছিলাম, অনেক বেশি প্রশ্ন তুলছিলাম। প্রশ্ন তোলার অপরাধেই কিন্তু শুধুমাত্র আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। চাপ তো আসবেই, সরকার কি চাপ ছাড়া থাকবে? পৃথিবীর এমন কোনো দেশে সাংবাদিকতা আছে কিনা যেখানে চাপ নেই? চাপ আছে, কিন্তু এই চাপ তৈরি করেছে আমরা নিজেরা। আমার ভয় এবং আশঙ্কা, রাজনৈতিক সরকার আসলে পরিস্থিতিরা, এখন যে পরিস্থিতি, এখন তো অনেকটা বেহেশতের পরিস্থিতি আছে, এই সেটা পাল্টে যাবে, দ্রুত পাল্টে যাবে। আমার মতে গণমাধ্যম সংস্কার কমিশন যেটা হয়েছে, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক একটা ব্যাপার হয়েছে, এবং এই প্রস্তাবগুলো সরকার যে মানে বাস্তবায়ন করছে না, সেটা খুবই অভিনন্দনযোগ্য একটা ব্যাপার। নিজেদের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেন সাংবাদিকতা শিক্ষক ডক্টর আলী রিয়াজ। যতদিন পর্যন্ত আপনি সংবাদপত্রের মালিকের নাম ধরে চিনবেন, ততদিন পর্যন্ত সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা খুব দুর্বহ হবে, অসম্ভব না হলো। আলোচনায় আসা সুপারিশগুলো সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেবে সিজিএস। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসের বিদায়ী মিশন প্রধান আন্দ্রে কার্স্টেন্স অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে কার্স্টেন্স গত 1 বছরে বিশেষ করে পূর্ববর্তী শাসন ব্যবস্থার পতনের পর একটি ক্রান্তিকালীন সময়ের মধ্য দিয়ে বাংলাদেশকে পরিচালনা করার জন্য অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। মিশন প্রধান গণতান্ত্রিক সংস্কার এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ইউনূসের প্রচেষ্টার কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের মানুষ প্রফেসর ইউনূসকে মনে রাখবে। জুলাই ঘোষণাপত্রের প্রশংসা করেন কার্স্টেইন। চলমান রোহিঙ্গা সংকট এবং সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এই ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন নিয়ে আলোচনা করেন তারা। কার্স্টেইনস জুলাই বিপ্লব নিয়ে তার লেখা একটি গান প্রধান উপদেষ্টাকে শোনান। নানা আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে। কবির প্রয়াণ দিবসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় চ্যানেল আইতে। প্রচার করা হয়েছে নানা অনুষ্ঠানমালা। সুলতানা হিমো রিপোর্ট। বাংলা সাহিত্যের চিরজাগরুক, বাঙালির আত্মিক মুক্তি ও সার্বিক স্বনির্ভরতার প্রতীক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মাধ্যমে নোবেল পুরস্কারে ভূষিত হওয়ার মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যকে আন্তর্জাতিক অঙ্গনে এনে দিয়েছেন বিশেষ মর্যাদা। ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, নৃত্যনাট্য, ভ্রমণ কাহিনী ও চিঠিপত্র, সাহিত্যের প্রায় সব ক্ষেত্রেই রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতা অনন্য। তাই তো বাংলা সাহিত্যের এই মহান কবির 84তম প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে বিশেষ সব আয়োজন। বেলা 11:30 ছিল বিশিষ্টজনদের অংশগ্রহণে কবিগুরুকে নিয়ে অনুষ্ঠান সরাসরি রবীন্দ্রনাথ। এর আগে ছিল গান দিয়ে সকাল শুরুর বিশেষ পর্ব। দুপুর 1:30টায় প্রচার হয়েছে বিশেষ অনুষ্ঠান সেদিন 22শে শ্রাবণ।
বিকেল ৩:০৫ প্রচারিত হয় বিশেষ টেলিফিল্ম অরণি। বুঝতে পারছেন, বিকেল ৪:৪০ ছিল জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায়ের একক সঙ্গীত অনুষ্ঠান অশ্রু নদীর সুদূর পারে। শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় গণমানুষের রবীন্দ্রনাথ প্রচার হয় বিকেল 5:30টায়। রবীন্দ্র সাহিত্যে প্রকৃতি ও পরিবেশ মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান কবিগুরু তুমি রবে নীরবে প্রচার হয় সন্ধ্যা 6:25 চ্যানেল আইয়ের পর্দায়। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ রক্ষার আন্দোলনকে বেগবান করতে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় সবুজায়ন কর্মসূচিতে যুক্ত হচ্ছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উদ্যোগের ভূয়সী প্রশংসা করে টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে বৃক্ষরোপণ পরবর্তী পরিচর্যায় গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনেরা। ফেরদৌস রবিনের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অগ্রযাত্রার নামে চলতে থাকা প্রাণ প্রকৃতি বিনাশী কর্মকাণ্ডে সভ্যতা যখন হুমকিতে, তখন বিশ্বজুড়েই সবুজায়নের বন্দনা। সংকটে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় সারা দেশের মতো সিরাজগঞ্জেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এ প্রতিপাদ্যে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সিরাজগঞ্জ হচ্ছে যমুনা নদীর পাড়ে। এখানে কিন্তু নানা ধরনের ভাঙন হয়। এই ভাঙনকে যদি রোধ করতে চাই, আমরা এই ভাঙনকে যদি আমরা কমিয়ে আনতে চাই, বৃক্ষরোপণের বিকল্প নেই। এখানে যত বেশি গাছ লাগাবো তত কিন্তু এই ভাঙন রোধ হবে। এই সিরাজগঞ্জ এবং সারা বাংলাদেশে যত বেশি দুর্যোগপূর্ণ এলাকাতে আমরা বৃক্ষরোপণ করব, তত কিন্তু আমরা সুরক্ষিত থাকব। আসুন আমরা হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। বাংলালিংকের সহযোগিতায় সবুজায়ন কর্মসূচি ঘিরে রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও বনবাড়িয়া হাই স্কুলে ছিল উৎসবের আমেজ। আরো বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং আমাদের দেশকে রক্ষা করতে হবে। অক্সিজেনের একমাত্র উৎসই হলো গাছ। গাছ লাগাই পরিবেশ বাঁচাই। গাছ আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। এত উৎফুল্ল এবং প্রাণবন্ত, খুবই ভালো লাগছে। এই যে মহতে একটা উদ্যোগ নিয়েছেন, এতে করে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। 22 জনের হাত থেকে বাঁচতে গাছ লাগান, পরিবেশ বাঁচান। বিভিন্ন স্কুল, কলেজ বা বনায়ন, সেটা আসলে একটা প্রশংসনীয় উদ্যোগ। সবুজ বেষ্টনী করতে সিরাজগঞ্জ কাজীপুর আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ করা হয়। সবুজে বাংলাদেশ গড়ার জন্য চ্যানেল এবং বাংলালিংকের পক্ষ থেকে যে বৃক্ষরোপণ কর্মসূচি, এটা চমৎকার একটা উদ্যোগ এবং বাংলালিংকের পক্ষ থেকে এই উদ্যোগের সাথী হতে পারে নিজেকে খুব গর্ববোধ করতে। ছাত্রছাত্রীদের মাধ্যমে তারা যে চারা বিতরণ করছে, এতে আমাদের আগামী প্রজন্মের মাঝে বৃক্ষরোপণের যে গুরুত্ব, এটি তারা বুঝতে পারবে। অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসছে, এগুলো থেকে রেহাই পেতে গেলে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে প্রত্যাশা বিশিষ্টজনদের। সামাজিক বিপ্লবে গড়ে তুলতে হবে। প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি প্রতিষ্ঠান যেন বৃক্ষরোপণ করে। অকাল, বন্যা, খরা, জলোচ্ছ্বাস প্রায় লেগে থাকে বাংলাদেশে। এজন্য আমাদের গাছের বা পরিবেশ বাঁচানোর জন্য আমাদের গাছ লাগাতে হবে। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে বৃক্ষরোপণের পাশাপাশি প্রকৃতি বান্ধব উন্নয়নের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। সারা দেশে শহরের বাসিন্দাদের অনেকেই ফিরিয়ে আনছেন কৃষি ও প্রকৃতির ছোঁয়া। এতে করে শহর থেকে হারিয়ে যাওয়া আদি প্রকৃতির কিছুটা স্বাদ গ্রহণের সুযোগ পাচ্ছেন নাগরিকরা। ছাদ জুড়ে প্রাণ আর ফসলের দারুণ সমন্বয় ঘটিয়ে ঢাকার মণিপুরি পাড়ার ইজহারুল হক খান দীপু তেমনই এক দৃষ্টান্ত করেছেন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা মণিপুরি পাড়ার এই ভবনটি ছিল এলাকার একটি আদি বসতভিটা। সময়ের চাহিদায় সেটিও এখন রূপ নিয়েছে সুবিশাল 5 তলা আবাসিক ভবনে। এই ভবনের 4000 বর্গফুট ছাদ জুড়ে সবুজের প্রতি ভালোবাসা থেকে কৃষি চর্চায় নেমেছেন ইজহারুল হক খান দীপু। চারিদিক দিয়ে বাসা বাড়ি হয়ে গেছে, একটা গাছ নাই বাসায়, পাম গাছ, ফুলের গাছ খুব শখ। ভাবলাম যে এখন তো ছাদে অনেকে টব রাখে, যেহেতু পিলারের বাড়ি, তো পিলারে বেড করে আমরা ওইভাবে করি। যেরকম আনার, তারপরে সূর্যডিম, আম, শরীফা, পেয়ারা এনে পেনে বললাম। গাছগাছালির পাশাপাশি
এই কৃষিক্ষেত্রটির অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে চলছে শৌখিন কবুতর আর মুরগি লালন পালন। এটা ব্রাহ্মা মোরগ। ব্রাহ্মা, ওই যে ব্রাহ্মা গরু ওদেরই। এটা ব্রাহ্মা মোরগ। হ্যাঁ, এটার বয়স কত? এটার বয়স চলতেছে আপনার 10 মাস। এটাও কি মাংসের জন্য? ব্রাহ্মা গরু যেমন প্রধানত মাংসের জন্য বাংলাদেশে সবাই শখ করে পালতে আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা সময় তো এটা হয়ে যাবে মাংসের জন্য চলে যাবে। এটা কি জাত? সিরাজি। আমাদের এখানে 5টা কালার আছে। আচ্ছা। শহুরে জীবনে গৃহবন্দী হয়ে পড়ছে মানুষ, হারিয়ে যাচ্ছে ফল ফসল কৃষিক্ষেত্র এগুলোর স্পর্শ থেকে। শহুরে ছাদ কৃষি উদ্যোক্তারা তার কিছুটা হলেও ফিরিয়ে আনছেন শহরে। তাদেরই একজন ইজারুল হক খান দীপু, তিনি ফসল এবং প্রাণীকুলের একটা মেলবন্ধন ঘটিয়েছেন তার এই ছাদে। এটি তার জীবনকে জীবন্ত করছে আরও বেশি। ইনি অনুকরণীয় হতে পারেন অন্য ফেলে রাখা ছাদগুলোর এর উদ্যোক্তারা। ঢাকার মণিপুরি পাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এবারে রয়েছে নিটল টাটা বিশেষ সংবাদ। দক্ষিণ কোরিয়ার গবেষকরা অভিনব রোবোটিক শিট তৈরি করেছেন, যা দেখতে কাগজের মতো পাতলা কিন্তু কাজে অত্যন্ত দক্ষ। বিশেষ এই রোবটটি মুহূর্তেই নিজের আকৃতি পরিবর্তন করতে পারে, এমনকি পৃষ্ঠতলে হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে সক্ষম। এবার রয়েছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসিএক্স সূচক 14 পয়েন্ট কমে ৫,৪৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। ২৪-এর গণ অভ্যুত্থানে আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ ২৭শে আগস্ট। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। উদ্যোগের ভূয়সী প্রশংসায় বিশিষ্টজনেরা। এই ছিল এখনকার আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।